বিএনপি সরকার ক্ষমতায় এসে ১/১১ কুশীলব অনেককেই গ্রেপ্তার করছে, এরকম দৃশ্য আমরা দেখছি। একাধিক সেনা কর্মকর্তাকে, সাবেক সেনা কর্মকর্তাকে তারা গ্রেপ্তার করেছে, কয়েক দফায় রিমান্ডে নিয়েছে। সেই দৃশ্য যখন আমরা দেখছি তখন চতুর্দিকে আলোচনা চলছে যে ১/১১ কুশীলব কি সাবেক সেনা কর্মকর্তারাই শুধু, নাকি সিভিল সোসাইটির সুশীল সমাজের প্রতিনিধি কেউ কেউ ১/১১ সংগঠিত করেছেন, পেছনের মাস্টারমাইন্ড ছিলেন। এবং ১/১১ কুশীলব যারা ছিলেন তারা অনেকেই, তাদের বেশিরভাগই এই সদ্য অতীত হওয়া অন্তর্বর্তী সরকারের কুশীলবও ছিলেন। এবং দুই আমলেই তাদের টার্গেট ছিল রাজনীতি বন্ধ করে দেয়া, বিরাজনীতিকরণ তৈরি করা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের ক্ষমতা দীর্ঘায়িত করা, যেটা আমরা গত ১.৫ বছরে প্রফেসর ইউনূস সরকারের আমলেও দেখেছি যে ১০ বছর ৫০ বছর জনগণ তাদের ক্ষমতায় দেখতে চাই, এরকম বয়ান প্রফেসর ইউনূস নিজেও দিয়েছেন। এটা নিয়ে বাংলাদেশ প্রতিদিনে একটা চমৎকার রিপোর্ট তৈরি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ১/১১ কুশীলব যারা ছিলেন তারাই এই যে ২৪-এর আন্দোলন পরবর্তী যে সরকার, অন্তর্বর্তী সরকার, সেই সরকারের কুশীলব হয়ে ক্ষমতা দীর্ঘায়িত করার পাকাপোক্ত সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন। শেষমেশ বাধ্য হয়ে নির্বাচন দিয়ে তারা পালিয়েছেন। চলুন একটু জেনে দেখি যে ১/১১ কুশীলব বলতে শুধুমাত্র বিএনপি সাবেক সেনা কর্মকর্তাদের যখন ধরছে, তাদেরকে অপরাধী ভাবছে, তখন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সহ অনেকেই যারা ১/১১ কুশীলব ছিল, তারা এই সরকারে এসে আবারও রাজনীতি থেকে বিরাজনীতিকরণ এবং নিজেদের মতো করে দেশ চালানোর এবং বিদেশ নির্ভরতা তৈরি করা, গোলামির চুক্তি করা, এই মেটিকুলাস ব্যাপারগুলো কিভাবে করলেন। তাহলে অভিযোগের তীর শুধুমাত্র এই সাবেক সেনা কর্মকর্তাদের দিকে কেন থাকে, কেন অভিযোগের দিক প্রফেসর ইউনূসদের দিকে যাচ্ছে না, একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক। বলছিলাম ১/১১ কুশীলব এবং এই সদ্য অতীত হওয়া অন্তর্বর্তী সরকারের কুশীলবরা একই ব্যক্তি। সেই আলোচনার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল এই স্লোগান নিয়ে কয়েকজন তরুণ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অন্তত তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রাণিত করবেন, যেন এই মানবিক বার্তাটা দেশের গণ্ডি পেরিয়ে সারা পৃথিবীতে পৌঁছাতে পারে। বলছিলাম ১/১১ কুশীলবের কথা। ১/১১ যারা কুশীলব ছিলেন তাদের অনেকেই, বেশিরভাগই এই অন্তর্বর্তী সরকারের কুশীলব ছিলেন। সেটা অন্তর্বর্তী সরকারের মধ্যে সরাসরি সংস্কার কমিশনের সদস্য হিসেবে কিংবা পত্রিকার সম্পাদক হিসেবে পৃষ্ঠপোষকতা দেওয়া, এই ব্যাপারগুলো উঠে এসেছে বাংলাদেশ প্রতিদিনের একটা রিপোর্টে। বাংলাদেশ প্রতিদিন কাদেরকে এই দোষে দোষিত বলছেন এবং তাদের দিকে সরকার নজর দেবে কিনা সেই প্রশ্ন উত্থাপন করছে। তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে ১/১১ সরকারের সঙ্গে ইউনূস সরকারের যোগসূত্র, অর্থাৎ ওই সরকারের সঙ্গে এই সরকারের যোগসূত্র ছিল। সেখানে তারা দুইজনের ছবি ব্যবহার করেছেন, প্রফেসর ইউনূস এবং ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, তাদের দুজনের ছবি ব্যবহার করেছেন এবং সেই সঙ্গে আরও অনেকের নাম প্রকাশ্যে একেবারে আলোচনা করেছেন। সেখানে তারা বলছেন যে ২০০৭ সালের ১/১১ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন কিংবা সমর্থন জানিয়েছিলেন এমন বেশ কয়েকজন ব্যক্তি অন্তর্বর্তী সরকারের আমলেও ক্ষমতাবান ছিলেন, যারা দুই অনির্বাচিত সরকারের আমলেই ক্ষমতার কাছাকাছি ছিলেন। তাদের লক্ষ্য ছিল এক এবং অভিন্ন: গণতন্ত্র ধ্বংস করা, অর্থনীতি বিদেশ নির্ভর করা এবং দেশকে বিদেশি শক্তির তাবেদার হিসেবে তৈরি করা। ১/১১ অধরা নীল নকশা বাস্তবায়নের জন্য এরা গত ১৮ মাসেও ষড়যন্ত্র করেছেন, এমনটা বলা হচ্ছে। এরাই হলেন ১/১১ এবং বিদায়ী অন্তর্বর্তী সরকারের যোগসূত্র স্থাপনকারী। এখন কারা তারা? বিদায়ী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ১/১১ অন্যতম সমর্থক ছিলেন এবং তাকে কেন্দ্র করেই ১/১১ নকশাটা চূড়ান্ত হয়েছিল।
তার নেতৃত্বেই ১/১১ সরকার গঠিত হওয়ার কথা ছিল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন ১/১১ সময় গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করার সময় বাংলাদেশ প্রতিদিন অভিযোগ করছে সেই সময় বিএনপি আওয়ামী লীগ ভাঙার যে চক্রান্তটা হয়েছিল সেই চক্রান্তে তিনিই নেতৃত্ব দিয়েছিলেন। আব্দুল মান্নান ভূঁইয়ার বিএনপিকে অযৌক্তিকভাবে তিনিই বৈধতা দিতে চেয়েছিলেন এমন অভিযোগ এখানে করা হচ্ছে। ২০০৮-এর নির্বাচনে তার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ইউনূস সরকারের সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, যিনি এখন এই ইউনূস সরকারের পক্ষে নানা ধরনের সাফাই গাইছেন, সেই বদিউল আলম মজুমদার ১/১১-র অন্যতম কুশীলব ছিলেন। সেই সময়ও তিনি রাজনৈতিক সংস্কারের নামে বিরাজনীতিকরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অর্থাৎ রাজনীতিকে জাদুঘরে পাঠানোর যে মেটিকুলাস ডিজাইন সেটা তখনও হয়েছিল, এখনও করেছেন তারা ওই একই ব্যক্তি। এছাড়া সৈয়দা রিজওয়ানা হাসান সহ অন্তত ৭ জন অন্তর্বর্তী সরকারের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যারা ১/১১-র সময় অন্যতম কুশীলব ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য যে এই অন্তত ৭ জন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তারা ১/১১-র কুশীলব ছিলেন এবং উপদেষ্টার বাইরেও যারা ইউনূস সরকারকে মেটিকুলাস ডিজাইনের সহযোগিতা করেছে অনেক দিন ক্ষমতায় থাকতে, ১০ বছর ৫০ বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে, বদিউল আলম মজুমদার সহ ২টি পত্রিকার সম্পাদকের কথা বলা হচ্ছে যারা ১/১১-র অন্যতম কারিগর। এবং এই ২টি পত্রিকা, একটি বাংলা শীর্ষস্থানীয় পত্রিকা এবং একটি ইংরেজি শীর্ষস্থানীয় পত্রিকা, যে পত্রিকা দুটির সম্পাদক দুজনের একজন আবার প্রফেসর ইউনূস যখন পদত্যাগ করার গুঞ্জন তুললেন, একটা নাটক করলেন, তখন পত্রিকাতে বিশেষ কলাম লিখলেন এই সম্পাদক যে প্লিজ আপনি যাবেন না, আপনি থেকে যান। পরবর্তীতে দেখা গেল যে সেই দুটি পত্রিকার উপরে দুর্যোগ নেমে আসলো এবং সেই প্রফেসর ইউনূস সরকারের আমলেই সেটা হলো। ১/১১-র সময় -2-র ফর্মুলা যেটা বলছিলাম যে কান্নাকাটি করা, কলাম লেখে প্রফেসর ইউনূস যায়েন না, থাকেন। ২০০৭ সালেও ২ সংবাদপত্র -2 ফর্মুলার পক্ষে ২ নেত্রীকে সরে যেতেই হবে শিরোনামে প্রথম পৃষ্ঠায় সম্পাদকীয় প্রকাশ করেছিলেন। অর্থাৎ রাজনীতিকে বিরাজনীতিকীকরণ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাগুলো এই ব্যক্তিগুলো এক জায়গায় হয়ে করেছিলেন এবং প্রফেসর ইউনূস ছিলেন ১/১১-র প্রধান পরিকল্পক। পরবর্তীতে তিনি রাজনৈতিক দল করবেন এই কারণে তখনকার সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেননি। এরপরে আমরা দেখলাম যে নাগরিক শক্তি নামে রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করলেন এবং সেখানে যখন তিনি ধাক্কা খেলেন, ব্যর্থ হলেন, যখন বুঝলেন যে এটা তার পক্ষে সম্ভব নয়, জনগণের সমর্থন তিনি পাবেন না, তখন তার আগেই ১/১১ সরকার গঠিত হয়ে গেছে, তখন আর সরকারে থাকা তার পক্ষে সম্ভব যেহেতু হয়নি এবং রাজনীতি করাও সম্ভব হয়নি, সেহেতু তিনি দেশও ছেড়েছিলেন। এই ব্যাপারগুলো সামনে উঠে আসছে। বিগত ১.৫ বছর এই ২ সম্পাদকও নানাভাবে প্রফেসর ইউনূস সরকারকে বহুদিন ক্ষমতায় রাখার অন্যতম পরিকল্পকদের মধ্যে তারা দুজন অন্যতম, এটা বলা হচ্ছে। বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েই ১/১১ ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। ১/১১ সময় সেনাবাহিনীতে থাকা গুরুত্বপূর্ণ কয়েকজনকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ করছে। এর ফলে ২০০৭ সালে সংগঠিত বিরাজনীতিকীকরণ ষড়যন্ত্রের বিচার হবে বলে জনগণ আশা করছে। এই বিচার দেশের গণতন্ত্র এবং ভবিষ্যতের অবৈধ ক্ষমতা দখলের চেষ্টা রোধ করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে। ১/১১-র এসব সুশীল ষড়যন্ত্রকারীকে এখনও আইনের আওতায় আনা হয়নি। বলা হচ্ছে যে যারা এই শুধুমাত্র সাবেক সেনা কর্মকর্তারা, মূল যারা এই প্রফেসর ইউনূসের নেতৃত্বে মূল যারা ২টি পত্রিকার সম্পাদক, সুজনের সম্পাদক, সৈয়দা রিজওয়ানা হাসান সহ ৭ জন অন্তত উপদেষ্টা, সরকারের ভেতরে থাকা অনেকে, তারা ১/১১-র কুশীলব ছিলেন এবং প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারের মেটিকুলাস ডিজাইনেও ছিলেন। তাদেরকেও আইনের আওতায় আনতে হবে এমনটা বলা হচ্ছে। ২০০৭ সালের ১১ই জানুয়ারি ক্ষমতা দখলের আগে যারা এ ধরনের একটি সরকারের পক্ষে জনমত সৃষ্টি করেছিলেন, যারা এই সরকারের রূপরেখা তৈরি করেছিলেন, তারা কারা এই প্রশ্ন করা হচ্ছে। সে সময়ের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় ২০০১ সালের অক্টোবরের নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভের পর থেকে এক ধরনের পরিকল্পনা চলতে থাকে যে কিভাবে বাইরের দেশের ষড়যন্ত্র এখানে প্রতিষ্ঠিত করে সরকারকে উৎখাত করে একটা সুশীল সমাজের একটা সরকার গঠন করা যায়,
সেই কথাও এখন বলা হচ্ছে। এই প্রক্রিয়া বাস্তবায়নের জন্য 2006 সালে ডক্টর ইউনূসকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়। এই ভয়াবহ তথ্যও দেয়া হচ্ছে যে প্রফেসর ইউনূসকে শান্তিতে যে নোবেল দেয়া হয় সেটাও এই ষড়যন্ত্রের একটা অংশ, যেটা আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্র। এবং ডক্টর ইউনূসের বন্ধু বিল ক্লিন্টন তার একটি বইতে এই কথাটা লিখেছিলেন। মাই লাইফ আত্মজীবনী মাই লাইফে বলেছেন ইউনূস যেন নোবেল পুরস্কার পান সেজন্য তিনি সুপারিশ করেছিলেন। অর্থাৎ এই পরিকল্পনাটা ফাঁস হয়ে গেছে বিল ক্লিন্টনের লিখাতে, নিজের লিখাতে। স্মরণ করা যেতে পারে দেশি বিদেশি ষড়যন্ত্রে দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন উত্তপ্ত এবং সংঘাতপূর্ণ, ঠিক তখনই গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে নোবেল পুরস্কার দিয়ে তাকে বাংলাদেশের জনগণের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা হয়, যেন নোবেল পুরস্কার পাওয়ার ক্ষেত্রে তাকে কেন্দ্র করে বাংলাদেশে সুশীল সমাজের নেতৃত্বে একটা সরকার গঠন হতে পারে, যে সরকার গঠিত হয়ে রাজনীতিকে দূরে সরিয়ে দেবে, সুশীল সমাজ দেশের শাসনভার গ্রহণ করবে। সেই ষড়যন্ত্র 2007 সালে বাস্তবায়ন করা সম্ভব হয়নি পুরোপুরি, যেটা 2024 সালে প্রফেসর ইউনূস আবারও বাস্তবায়নের চেষ্টা করেছেন। নিজের মুখেই বলেছেন যে আমাকে 10 বছর 50 বছর ক্ষমতায় দেখতে চাই, নিজেই নিজেকে ভিভিআইপি ঘোষণা করেছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। দেশের প্রধান দুটি দলের মুখোমুখি অবস্থানকে উস্কে দিয়েছিল সুশীল সমাজের মুখপাত্র, দুটি সংবাদপত্র, এমন অভিযোগও এখানে করা হচ্ছে। প্রফেসর ইউনূসের সরকার প্রথম 10 মাস নির্বাচনের বিরুদ্ধে ছিল, নির্বাচন করতে চায়নি, তারা অনেক দিন ক্ষমতায় থাকতে চেয়েছে। কিন্তু যখন তারা দেখেছে যে কেউই তাদের পক্ষে নয়, সেনাবাহিনী থেকে শুরু করে কোনো রাজনৈতিক সমর্থনই তারা পাচ্ছে না, তখন তারা বাধ্য হয়ে নির্বাচন দিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। ইউনূস সরকার দেশকে পিছিয়ে দিয়েছে অন্তত 20 বছর, যেটা 11 সরকার অন্তত 10 বছর পিছিয়ে দিয়েছিল। দাবি করা হচ্ছে যে ইউনূস সরকার সেই পিছিয়ে দেওয়াটা আরও 20 বছর পিছিয়ে দিয়েছে। অর্থাৎ ইউনূস সরকার যে লেকচারগুলো আমাদেরকে শুনিয়েছেন, যে স্বপ্নগুলো আমাদেরকে দেখিয়েছেন, সেগুলো বাস্তবায়ন তো অনেক দূরের কথা, দেশকে 20 বছর পিছিয়ে দিয়েছেন। আদতেই 20 বছর তত্ত্বটা ঠিক না, অন্ততপক্ষে বলা যায় যে দেশকে 50 বছর তিনি পিছিয়ে দিয়েছেন। এই দেশটাকে আবার সামনের দিকে নিয়ে যেতে হলে অনেক বেশি পরিশ্রম করতে হবে রাজনৈতিক সরকারগুলোকে। লক্ষ্য করলে দেখা যায় অন্তর্বর্তী সরকারের ভেতরে যারা শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচন বানচালের চেষ্টা করেছিলেন, তারা সবাই 1/11 কুশীলব হিসেবে কাজ করেছিলেন। নির্বাচন নয়, আগে সংস্কার, জনগণ চায় আমরা আরও 50 বছর ক্ষমতায় থাকি, শুধু নির্বাচন দেওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি, এই কথাগুলো যারা 1.5 বছর অবিরাম বলে গেছেন, তারা সবাই 1/11 সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। 1/11 লক্ষ্য অর্জনের জন্য তারা এবারও চেষ্টা করেছিলেন, আবার গণতন্ত্রকে বিপদাপন্ন করার ষড়যন্ত্র করবেন বলে চেষ্টা করেছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বাংলাদেশে গণতন্ত্র, জনগণের অধিকার নিরাপদ নয়, এমন মন্তব্য করছে বাংলাদেশ প্রতিদিন তাদের এই রিপোর্টে। বাংলাদেশ প্রতিদিন তাদের বিশেষ প্রতিনিধির লেখা এই রিপোর্টে যে দাবি করছে, সেই দাবির আমার মনে হয় যে অনেকাংশেই এই দাবির সত্যতা রয়েছে। কারণ আমরা একেবারে দিনের আলোর মতো স্পষ্ট দেখতে পাই যে এই সরকারের অনেকেই 1/11 সময় নানা ধরনের কলকাঠি নাড়িয়েছিলেন, এবং সেই প্রধান কলকাঠি নাড়িয়েছিলেন প্রফেসর ইউনূস, এবং তার নোবেল প্রাপ্তিকে কেন্দ্র করেই সব কিছু সাজানো হয়েছিল। এবং তখনও আমেরিকার ডিপ স্টেটের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল, তখন ব্যর্থ হয়ে রাজনৈতিক দল করতে ব্যর্থ হয়ে 2024-এ এসে তিনি রাজনৈতিক দল করার পরোক্ষভাবে রাজনৈতিক দল করার স্বপ্ন বাস্তবায়ন করেছেন, এরকমটাও অনেকে বলেন। তার ব্রেন চাইল্ড হিসেবে একটা রাজনৈতিক দলকে তৈরি করা, তাদেরকে নির্বাচনে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়া, এই ব্যাপারগুলো প্রফেসর ইউনূস নিজে হাতে করেছেন বলেও মনে করেন। এবং তাদের মূলত উদ্দেশ্য ছিল অনেক দিন ক্ষমতায় থেকে রাজনৈতিক দলগুলোকে নিশ্চিহ্ন করে দেয়া, এবং নিজের পছন্দ মতো নিজের তৈরি করা দলকে রাষ্ট্র ক্ষমতায় একটা সময় আনার উপযোগী না করা পর্যন্ত তিনি নিজেই ক্ষমতায় থাকবেন, এরকম পরিকল্পনা ছিল, এটা অনেকেই মনে করেন। দর্শক, আপনারও কি তাই মনে হয়? 1/11 কুশীলব শুধুমাত্র এই সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা, এই থিওরিতে এগোনোটা কি ঠিক হচ্ছে, নাকি বাংলাদেশ প্রতিদিন যেটা বলছে সেটা আমলে নেওয়া উচিত? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।